যেটা ইনফ্রাস্ট্রাকচারটা যেটা আমাদের হওয়ার কথা ছিল ওভার আ পিরিয়ড অফ টাইম, এটা আমি কোনো পার্টিকুলার একটা সময় করে তো বলা যায় না। ওভার আ পিরিয়ড অফ টাইম যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কথা ছিল, যেমন একটা প্রত্যেক ব্যাটালিয়ানের বা প্রত্যেক গ্রুপ হেডকোয়ার্টার, আমাদের এক একটা ব্যাটালিয়ান হেডকোয়ার্টার তিনটে চারটে, তার উপর একটা গ্রুপ হেডকোয়ার্টার, তাদের যে একটা ট্রেনিং গ্রাউন্ড বা তাদের যে একটা ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং এর জন্য, সেইগুলো কিন্তু এখানে সেরকম ভাবে ডেভেলপড হয়নি। না, জনপ্রিয়তাটা কিন্তু কমেনি। সাধারণ যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে বোধহয় প্রচারটা ঠিক হয়নি কোনো কারণে। তারা বোধহয় এনসিসিটার যে বেনিফিট এবং তার সঙ্গে যে ট্রেনিংটার জন্য যে কষ্ট সহ্য করার, সেই মেন্টালিটিটা বোধহয় একটু কম। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে আমাদের এসছেন মাননীয় রণেন্দু চক্রবর্তী মহাশয়, যিনি বহুদিন ধরে রয়েছেন সেনা বিভাগে এবং আর একটা পরিচয় এনসিসির সিইও উনি। তো আমাদের কিছু প্রশ্ন থাকে, পশ্চিমবঙ্গ মানুষের, সাধারণ মানুষের কিছু প্রশ্ন থাকে যেটা মনে ঘোরে, কিন্তু উত্তরটা আমরা পাই না। এই সমস্ত বিতর্কিত কিছু বিষয় আছে বা বিতর্কিত কিছু প্রশ্ন আছে যেটা আমি ওনাকে করব এবং উনি তার উত্তর দেবেন খুব সহজভাবে। কোনো লোকানো থাকবে না কোনো প্রশ্নের, উত্তর উনি দেবেন একদম সহজভাবে। দেখতে থাকুন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমি রাজীব, নমস্কার। আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এনসিসি আর যুব সমাজ, পশ্চিমবঙ্গে এনসিসি একটা দেশপ্রেম বা একটা নেতৃত্ব গড়তে, যুব সমাজকে বড় হতে খুব সাহায্য করে। পশ্চিমবঙ্গে কি তার গুরুত্ব আছে? এনসিসির গুরুত্ব কি রয়েছে? আপনার কি মত? দেখুন, যে এনসিসির যে শুরুয়াত, যেটা মানে শুরু যখন হলো এনসিসি, তখন একটা শুরুর লগ্নেই কিন্তু এটা একটা সেন্ট্রাল আর স্টেটের দুটোর সহযোগিতায় তৈরি হয়েছিল। 1968 সালে যখন এনসিসি প্রথম তৈরি হলো, তখন যেটা ভাবা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট 75% এর ফান্ডিং করবে আর 25% ফান্ডিং হবে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু এখানে একটা মজার খেলা আছে যে যতক্ষণ না স্টেট গভর্নমেন্ট ওই 25% দেবে, ততক্ষণ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডটা আসবে না। আমি যখন এনসিসি কমান্ড করেছি এখানে কালনাতে 54 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, আমি যেটা দেখেছি যে ফান্ডের দিকে শুরুতে কিন্তু আমাদের কোনো সেরকম প্রবলেম আমরা দেখিনি, কিন্তু পরবর্তীকালে মানে আমি 2 বছর ছিলাম, প্রথম বছরে আমি সেরকম কোনো অসুবিধে পাইনি অ্যাজ ফার অ্যাজ ফান্ডিং ইজ কনসার্ন। কিন্তু পরের বছর থেকে দেখা গেল যে এখানে একটু প্রবলেম তৈরি হচ্ছে। সেখানে অনেক রকমের ফ্যাক্টরগুলো আছে। প্রথম ফ্যাক্টর সেটা হচ্ছে যে ওই সেন্টারে একটা সরকার, এখানে একটা সরকার, এদের তালমিল এবং তাদের যে রাজনৈতিক মতবাদ সেটা বোধহয় ক্ল্যাশ করছিল। আমরা ওই ডিটেলস অতটা বলতে পারবো না, কিন্তু দ্যাট মে বি আ ফ্যাক্টর, ওয়ান অফ দ্য ফ্যাক্টর। সেকেন্ড যেটা ফ্যাক্টর, যেটা দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে এখানকার সাধারণ মানসিকতা এবং বিশেষ করে আমি জেনারেল ক্যাডেট বা যারা স্কুল কলেজের পড়ুয়া তাদের থেকে আমি যে জিনিসটা দেখেছি, তার থেকেও যে অ্যাসোসিয়েটেড এনসিসি অফিসার যারা এএনও বলে, তাদের আমি 90%-এর কথা বলবো না বা 100% বলবো না যে না সবাই যে তারা হয়তো ইন্টারেস্টেড না বা না, কিছু যে তারা বোধহয় জোর জার করে এটা করছেন বা তাদের বোধহয় খানিকটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা তাতে এফেক্ট করছে। সেটা আবার ওই কেন্দ্র রাজ্য সংঘাতের একটা ব্যাপার বোধহয় তাদের মনের মধ্যেও সেটা খানিকটা এফেক্ট করছিল। তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের হওয়ার কথা ছিল ওভার আ পিরিয়ড অফ টাইম, এটা আমি কোনো পার্টিকুলার একটা সময় করে তো বলা যায় না। ওভার আ পিরিয়ড অফ টাইম যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কথা ছিল,
যেমন একটা প্রত্যেক ব্যাটালিয়ানের বা প্রত্যেক গ্রুপ হেডকোয়ার্টার, আমাদের এক একটা ব্যাটালিয়ান হেডকোয়ার্টার 3-4টে, তার উপর একটা গ্রুপ হেডকোয়ার্টার, তাদের যে একটা ট্রেনিং গ্রাউন্ড বা তাদের যে একটা ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং এর জন্য, সেইগুলো কিন্তু এখানে সেরকম ভাবে ডেভেলপড হয়নি। তার বিভিন্ন কারণ আছে, ফান্ডিং ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। তাছাড়াও আমাদের তখন ইয়ে করতে হতো যে যে সমস্ত স্কুল কলেজগুলোতে রিকোয়েস্ট করে তাদের ওই গ্রাউন্ডটাকে নিয়ে বা তাদের বিল্ডিংটাকে নিয়ে ক্যাম্প করা বা সেগুলোকে কন্ডাক্ট করা, সেগুলোতে প্রচন্ড পরের দিকে আমি দেখেছি ভীষণ প্রবলেম হচ্ছিল। একে তো স্কুলটাকে যখন আমাদের দরকার তখন সামার ভ্যাকেশনেই আমরা এটা করতে পারছি, তখন বিভিন্ন কারণে সেই স্কুল কলেজের ভ্যাকেশন পাওয়া বা সেই গ্রাউন্ড পাওয়া আমাদের পক্ষে একটু দুরূহ হয়ে পড়ছিল। যদিও পরবর্তীকালে কল্যাণীতে একটা গ্রুপ হেডকোয়ার্টারে একটা ট্রেনিং এস্টাবলিশমেন্ট হয়েছে, কিন্তু আরো সেটাকে বাড়ানো উচিত ছিল। অপর্যাপ্ত, সেটা পর্যাপ্ত নয়। সেখানে অডিটোরিয়াম নেই, সেখানে অন্য অনেক কিছু ফ্যাসিলিটি নেই, এমনকি যে ফায়ারিং রেঞ্জটাও সেটাও খুব ছোট ছিল, মানে যেটা অনেক ইয়ে করে। কারণ একটা যখন আমি এনসিসিতে আসছি, ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া অফ দ্য ক্যাডেটস ইজ টু ফায়ার। তা সেই যে ফায়ারিং এর যে ব্যাপারটা, তার যে সেফটি কনসার্ন গুলো, সেগুলো বোধহয় একটু ল্যাকিং ছিল আমার যতদূর মানে মনে হয়েছে। তো সেইগুলোকে ডেভেলপ করা যেত। এবং যদি সরকারের পক্ষ থেকে এটা কিন্তু রাজ্য সরকারের বেশি দায়িত্ব যে ওই স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার গুলো কিংবা সেই ধরনের যে সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু আমরা সেরকম ভাবে পাইনি। তবে কিছু চেষ্টা হয়েছিল, এটা নো ডাউট, তবে আরো করলে ভালো হতো। পশ্চিমবঙ্গে এনসিসি কম জনপ্রিয় কেন, যেখানে সারা ভারতে অন্য রাজ্যে এনসিসি খুব জনপ্রিয়, বাবা মা তাদের ছেলে মেয়েকে পাঠান, তো এখানে এতটা জনপ্রিয়তা কমলো কবে আর কেন? না, জনপ্রিয়তাটা কিন্তু কমেনি। কারণ আমি যদি হিস্টোরিক্যালি দেখি, এটার একটা প্রবলেম যে সাধারণ যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে বোধহয় প্রচারটা ঠিক হয়নি কোনো কারণে। তারা বোধহয় এনসিসিটার যে বেনিফিট এবং তার সঙ্গে যে ট্রেনিংটার জন্য যে কষ্ট সহ্য করার, সেই মেন্টালিটিটা বোধহয় একটু কম ছিল পশ্চিমবঙ্গের তথাকথিত তখনকার যে যুব সমাজ বা যে ছাত্র সমাজ। পরবর্তীকালে সেটা কিন্তু অনেকটা ওভারকাম করা গেছে, এটা নয় যে যায়নি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমি যেহেতু তামিলনাড়ুতেও আমি কমান্ড করেছি, তামিলনাড়ুতে 3TN ব্যাটালিয়ন কাঞ্চিপুরামে আমি ছিলাম, তা ওখানের সঙ্গে এখানে যদি কম্পেয়ার করে দেখি, এবার একটা হিস্টোরিক্যালি কি হয় আমাদের সময়, আমরা যেটা দেখছি যে আমাদের যে আগের জেনারেশন, তারা কিরম ভাবে জিনিসটাকে দেখেছে, তার একটা ফলস্বরূপ একটা রেজাল্টেন্ট এফেক্ট আসে। তামিলনাড়ুতে কি হয়েছে আমি যখন দেখছি, সেখানকার প্রত্যেক অফিসার, বড় অফিসার, এমনকি মন্ত্রী, পলিটিক্যাল লেভেলে সে যেরকম ভাবে, তারা কোনো না কোনো ভাবে এনসিসির সঙ্গে যুক্ত ছিলেন, যেটা এখানে কিন্তু আমাদের ল্যাকিং ছিল, যে ওনারা জানেন না। আবার ওখানে এমনকি চিফ মিনিস্টার, তিনিও এনসিসি করেছেন। তারপরে আপনার আমি অনেক 5-6 জন মিনিস্টারের সঙ্গে দেখা হয়েছে, তারা ভলেন্টারিলি এসেছেন ক্যাম্প দেখতে, যে আমরা যখন ছোট ছিলাম আমরা ক্যাম্প করেছি, আমরা দেখেছি। এমনকি যত ওখানকার অনেক আমলা, তারাও কিন্তু, যারা ওখানকার লোকাল, তারাও কিন্তু অনেকে এনসিসির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের জন্য একটা ওই লিগ্যাসি ছিল। এর আমি তামিলনাড়ুর কথা বলছি, হুইচ ইজ ল্যাকিং ইন ওয়েস্ট বেঙ্গল। এই যে এনসিসির অ্যাওয়ারনেসটা, মাস অ্যাওয়ারনেসটা, সেটা সেই লেভেলে ছিল না। এবং যথারীতি যা হয়, জল সবসময় নিচের দিকে গড়ে হবে। যদি আপনি ওটা করে থাকেন, তাহলে আপনি জানবেন যে এটার এফেক্ট, তার ইয়েটা আস্তে আস্তে আসবে। তবে এটা ডিপেন্ড করে খানিকটা অনেক কিছু, রাজনৈতিক সদিচ্ছা, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোঅর্ডিনেশন, এগুলোর উপর অনেকটাই ডিপেন্ড করে। তবে আশা করি সেটা পজিটিভের দিকেই যাবে। একটা জাস্ট প্রশ্ন করি, এই যে আপনি বললেন অন্য তামিলনাড়ুর কথা বললেন বা ভারতে অন্য রাজ্যের কথা বললেন, তো আমাদের পশ্চিমবঙ্গে এই যে হচ্ছে না, জনপ্রিয় হচ্ছে না, সেইভাবে এগিয়েও যাচ্ছে না, এর কারণটা কি? আমাদের সমাজের অবক্ষয়, না সদিচ্ছা, রাজনৈতিক নেতা বলুন বা সরকারের সদিচ্ছা, কোনটা? আপনার কি মত? আমি রাজনৈতিক সদিচ্ছার কথাটা একটু এড়িয়েই যাব, কারণ রাজনৈতিক সদিচ্ছা এটা তো একটা টেম্পোরারি ফেজ।
এটা সরকারের সঙ্গে এখন আজকে রাজ্য সরকার কিরকম ভাবে দেখছে, পরবর্তীভাবে কিরম ভাবে দেখবে, বা কোনো নতুন সরকার আসলে সে কিরম ভাবে দেখবে। কারণ সেন্ট্রালেরই এটা তো, তার সঙ্গে কোনো অসুবিধা হয়নি, এবং এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, তার সঙ্গে স্টেট গভর্নমেন্টের হেল্পটা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি যদি বলতে পারেন সমাজের অবক্ষয় সব দিকেই আছে, পুরো ভারতবর্ষেই সমাজের অবক্ষয় হয়েছে, তথাকথিতভাবে পশ্চিমবঙ্গটাতে সমাজের অবক্ষয়টা যেন একটু বেশি, বোধহয় না জানার কারণে, বা কুপমণ্ডুকতা, বা অন্য অনেক ফ্যাক্টর আছে যেগুলোর সঙ্গে কিন্তু আমরা রিলেট করতে পারি খানিকটা। তামিলনাড়ুতে আমি দেখেছি যে তারা এতটা পলিটিক্যালি কনসাস নয়। ছেলে মানে আমি ছাত্র সমাজের কথা বলছি, কলেজ পড়ুয়া বা তাদের কাছে এনসিসি মানে এনসিসি, অ্যান্ড দে আর ডুইং ইট ফর দ্যাট পারপাস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইভেন আমি দেখেছি এএনও, যারা অ্যাসোসিয়েটেড এনসিসি অফিসার, তাদের রাজনৈতিক একটা মতবাদ এবং তারা সেই জায়গাটাকে টেনে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো মাঝে মাঝে কিন্তু এফেক্ট করে যায়, এবং তার একটা যে এফেক্ট, সেই এফেক্টটা ছাত্র সমাজ কিংবা আপনার যে এনসিসি যারা করছে তাদের একটা একটা অন্যরকম ব্যাপার। ড্রেস পরে আমি দেখেছি, মানে তামিলনাড়ুতে আমি দেখেছি যে এনসিসি ড্রেস পরে দে ফিল প্রাউড, অথচ পশ্চিমবঙ্গে, আমি তো কালনাতে একটা রুরাল বেল্টে আমি ছিলাম, সেখানে আমি দেখেছি কালনা কলেজের যে ছেলে মেয়েরা যারা এনসিসি করছে, তারা আর কি লুকিয়ে চুরিয়ে ওই ড্রেসটা নিয়ে এসে এনসিসি করবো, তারপরে এনসিসি তাড়াতাড়ি জামাটা খুলে নিয়ে নাহলে আমাকে প্যাক দেবে কলেজে, হ্যাঁ এইরকম খাকি একটা জামা পরে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু একটা অন্য জায়গায় মাত্রা দেয়, এবং সেটা যে খানিকটা সামাজিক কারণই সেটা অবক্ষয়, সেটা তো বলাই যায়। ঠিকই বলেছে। বেঙ্গল রেজিমেন্টের সম্ভাবনা, আপনার কি মত? বেঙ্গল রেজিমেন্ট কি কোনোদিন হবে ভারতীয় সেনায় বা সেনাবাহিনীতে? দেখুন, বেঙ্গল রেজিমেন্ট কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে ছিল, এটা কিন্তু অনেক আগেকার কথা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যে 3টে প্রেসিডেন্সি আর্মি ছিল, একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, একটা ম্যাড্রাস প্রেসিডেন্সি, আর একটা বম্বে প্রেসিডেন্সি, তখন কিন্তু বেঙ্গল রেজিমেন্ট ছিল। এবং এটার একটা অদ্ভুত নিদর্শন আমাদের কলেজ স্কোয়ারে বেঙ্গল রেজিমেন্টের একটা স্মৃতি ফলকও পাওয়া যায়, যে যেখানে বেঙ্গল রেজিমেন্টের উল্লেখ এবং বেঙ্গল রেজিমেন্টের সেখানে একটা স্মৃতি ফলক আছে। পরবর্তীকালে কি হয়েছিল, এই যে বেঙ্গল রেজিমেন্ট যে ছিল, বা এই প্রভিন্সিয়াল যে প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট ছিল, সেখানে কিন্তু অনেক বেঙ্গল নেটিভ মিলিশিয়া বলে অনেকগুলো ব্যাটালিয়ন ছিল। সেখানে বাঙালিরাও ছিল, ভারতের বিভিন্ন জায়গার, যেমন এই ইস্টার্ন বেল্টের বিহার, ইউপির খানিকটা, ইস্টার্ন ইউপির মাগাধ, অউধ, এই সমস্ত এলাকার লোকও কিন্তু এখানে ছিলেন এই বেঙ্গল রেজিমেন্টে, বা এই বেঙ্গল নেটিভ মিলিশিয়া। যখন সিপাহী বিদ্রোহ হয় 1857-এ, তখন কিন্তু এই বেঙ্গল রেজিমেন্ট বা বেঙ্গল নেটিভ মিলিশিয়ারাই সব থেকে পথিকৃৎ যেটা যে রোলটা, সেটা কিন্তু ওনারা প্লে করেন। তার জন্যে একটা সাধারণ অবস্থা থেকে ব্রিটিশরা বেঙ্গল রেজিমেন্টের উপর একটু বীতশ্রদ্ধ হয়ে পড়ে, এবং তারপরে আস্তে আস্তে এই বেঙ্গল নেটিভ মিলিশিয়া থেকেই কিন্তু পরবর্তীকালে জাট রেজিমেন্ট এবং অনেক রেজিমেন্ট তৈরি হয়। কিন্তু সেখানে তারা বেঙ্গল রেজিমেন্ট নামটাকে রাখতে চাননি। আর দ্বিতীয় কথা, খানিকটা ওই একটা অদ্ভুতভাবে ওনার একটা পলিটিক্যাল একটা মেসেজ, আমি ব্রিটিশ জামানের কথা বলছি, যে তখন ওই মার্শাল ক্লাস বলে একটা জিনিস চালু করলো। কোনো তার যৌক্তিকতা নেই, একটা সাবজেক্টিভ একটা ব্যাপার নিয়ে তারা বলে দিল যে বাঙালিরা নাকি মার্শাল ক্লাস নয়, এবং তারা একটা পার্টিকুলার এই কিছু পার্টিকুলার জাতকে, শিখ, তারপরে আপনার জাট রেজিমেন্ট বা এদের বললো এরা মার্শাল ক্লাস, কিন্তু এর কোনো সাইন্টিফিক যুক্তি কোনো ছিল না, এটা জাস্ট একটা সাবজেক্টিভ। কারণ তাদের মনে হয়েছিল যে এই যে যেহেতু সিপাহী বিদ্রোহের সময় এরা মুখ্য ভূমিকা নিয়েছিল, তা সেইখান থেকে ওইটা আস্তে আস্তে সরে যেতে শুরু করলো। এটা কত সালে? 1857-এর পর থেকে, যখন ক্রাউন নিল, এর পর থেকে, যখন পলাশির যুদ্ধের পর থেকে, যখন যখন ক্রাউন টেক ওভার করলো, যখন সরকার, তখন তো আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে চলে আসলো ব্রিটিশ সরকার বা কুইন। এবার কুইনের যে থেকে তখন কিন্তু আস্তে আস্তে এগুলোকে ওরা বন্ধ করলো, যে বেঙ্গল রেজিমেন্ট নামে কিছু হবে না। কিন্তু আপনাকে আমি আরেকটা জিনিস বলছি,
যে এখনো কিন্তু যেমন রাজপুত রেজিমেন্ট আছে, তাতে কিন্তু দুটো কোম্পানি আছে বাঙালি রেজিমেন্ট, আচ্ছা আচ্ছা দুটো কোম্পানি, মানে এক একটা কোম্পানির স্ট্রেংথ ধরুন 300 বা 250, সেই এক একটা কোম্পানির স্ট্রেংথে দুটো কোম্পানি প্রত্যেক রেজিমেন্টে হওয়ার কথা ছিল বাঙালি রেজিমেন্ট। যদিও নাম তাতে কিছু যায় আসে না, কিন্তু পরবর্তীকালে এমন হয়েছিল যে তাদেরও পুরো এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছিল না আচ্ছা এক সময়। আচ্ছা এখন আস্তে আস্তে হয়েছে, এবার আস্তে আস্তে যেটা, এমনকি এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা পলিসি, এই সমস্ত রেজিমেন্টাল যে নামগুলো, যে পার্টিকুলারলি কাস্ট বেস, Caste based। সেইগুলো কিন্তু আস্তে আস্তে নামে আছে, কিন্তু এখন আর এগুলো সব মিক্সড হয়ে যাচ্ছে। Mixed। এরম কিছু নেই যে মানে পাঞ্জাব রেজিমেন্ট মানে সবাই ম্যাক্সিমাম পাঞ্জাবি বা বা ইয়ের জন্য, কিন্তু তাতে অন্য অনেক তথাকথিত কমিউনিটির লোক, এমনকি মাহার, ওড়িশা, বাঙালি বা সবারই কিন্তু কন্ট্রিবিউশন আছে। এখন খালি পাঞ্জাব আগের যেরকম ছিল যে ইট ইজ এ হোমোজিনিয়াস কমিউনিয়াল রেজিমেন্ট, সেরকম কিন্তু খুব কম আছে। এরকম আস্তে আস্তে চেষ্টা হচ্ছে যে নামগুলো থাকছে, কারণ বিকজ অফ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অ্যান্ড দি মিলিটারি হিস্ট্রি আর তাদের ট্র্যাডিশনের জন্য, কিন্তু আস্তে আস্তে সেগুলো কমানো হচ্ছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল রেজিমেন্টকে আলাদা করে তৈরি করা অস্বাভাবিক কিছু না, কিন্তু একটু মানে দুরাশাই বেশি হবে। আর যদি হয় সেটাও মিক্সড হবে, সেখানে পুরো বাঙালি একসঙ্গে হোমোজেনিয়াসলি সেটা খুব ডিফিকাল্ট। এখানে আর একটা জিনিস বলে রাখি, বেঙ্গল ইঞ্জিনিয়ার রেজিমেন্টও আছে, আচ্ছা সেটা বেঙ্গল ইঞ্জিনিয়ার রেজিমেন্ট গ্রুপ। সেটার কিন্তু তার মানে এই না তার সব বাঙালি, তাদের হেডকোয়ার্টার হুডরুড়কিতে, এবং সেখানে কিন্তু মাস একটা ইয়ে আছে যে সেটা বেঙ্গল ম্যাড্রাস বেঙ্গল ইঞ্জিনিয়ার রেজিমেন্ট হোক, ম্যাড্রাস ইঞ্জিনিয়ার রেজিমেন্ট হোক, কিংবা বম্বের ইঞ্জিনিয়ার রেজিমেন্ট হোক, এটা কিন্তু মিক্সড, সেখানে কোনো হোমোজিনিয়াস বাঙালিরাই সব আর ম্যাড্রাস রেজিমেন্ট মানে সব ম্যাড্রাসই তা নয়। অতএব সেই হিসেবে দেখতে গেলে এটা একটা রিটার্ডেড আইডিয়া, তবে হলে কিছু না হওয়ারও কিছু নেই, তবে সেটা কতদূর হোমোজিনিয়াস হবে সেটা নিয়ে একটু ডাউট আছে। মার্কিন, ইসরায়েল আর ইরানে যে যুদ্ধ চলছে কয়েকদিন ধরে, তার প্রভাব ভারতের উপর কি রকম পড়তে পারে, মানে যদি অনেক দিন ধরে চলে? এখানে মূল তিনটে ব্যাপার, যে এখন যে আমি সব ব্যাপারটাতে না গিয়ে আমি তিনটের উপরেই ফোকাস করতে চাইবো। প্রথম হচ্ছে যে তেলের যে দুষ্প্রাপ্যতা, সেটা হচ্ছে ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে 80% অফ দি পুরো অয়েল যেটা ট্রান্সপোর্ট হয় তার উপরে। আর অয়েলটা না পেলে চারিদিক থেকেই প্রবলেম। আর ভারতের এখনো অবধি মানে কিছুদিন আগে অবধিও আমাদের যে ডিপেন্ডেন্সি ছিল সেটা হচ্ছে ইরানের অয়েলের উপরে, বা ইয়ের থেকে মধ্যপ্রাচ্যের যে অয়েলগুলো, বা সেটা ইরান হোক, ইরাক হোক, বা এই সমস্ত জায়গা থেকে আমাদের মেন সাপ্লাইটা আসতো। পরবর্তীকালে সেটা এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন ভারত প্রায় 42টা দেশ থেকে তেল কিনছে, রাশিয়া আছে, অন্য অনেক কান্ট্রি আছে যেখান থেকে, এমনকি ইউএসএও আছে যেখান থেকে ভারত তেল কিনছে। একটা বাস্কেট তৈরি করা হয়েছে, সেইটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে যাচ্ছে। যখন এই যুদ্ধটা চলছে তখন এইটা একটা চোখ হয়ে যাচ্ছে। তো একটা পার্টিকুলার যদি রাস্তা বন্ধ হয়ে যায়, সাধারণভাবে বলতে গেলে আপনি মনে করেন বিটি রোড বন্ধ হয়ে গেল, তাহলে তো তার একটা এফেক্ট তো পড়বেই। আপনার চারিদিক থেকে অন্য অনেক রাস্তা থাকলেও একটা মেন আর্টারিয়াল রুট, বা আজকে ইএম বাইপাস বন্ধ হয়ে গেল, তাতেও তো একটা প্রভাব পড়তে পারে। কিছুদিনের জন্য হলো সেই প্রভাবটা থাকবে, এবং সেটাকে করার জন্য, সেটাকে মানে ডাইভার্ট করার জন্য অনেক চেষ্টা চলছে, অনেক কিছু হচ্ছে, এমনকি ইরানের সঙ্গে কথা হয়েছে। সেটা একটা ব্যাপার, এটা একটা তেলের ব্যাপারে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের কিন্তু একটা বিশাল বড় ডায়াসপোরা, সেটা কিন্তু এখন মিডল ইস্টে আছে, সেটা ইরানে হোক, সৌদি আরবিয়াতে হোক, ইউএইতে হোক, সমস্ত জায়গাতে কিন্তু ভারতীয় একটা ডায়াসপোরা ভীষণভাবে বিদ্যমান। তাদের সেফটি সিকিউরিটিটা কিন্তু আমাদের একটা অনেক বিশাল বড় ব্যাপার, এবং যখন ইভ্যাকুয়েশন যদি সত্যি সত্যি করতে হয়, দ্যাট উইল বি ইন ম্যাসিভ স্কেল। এবং এটা খুব চারটিখানি ব্যাপার নয় যে একটা ছোট্ট একটা দেশ সেখানে আমি সবাইকে নিয়ে চলে আসলাম, তার যে লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার চাই, যে মানে ট্রান্সপোর্টেশনের জন্য, সেটা কিন্তু একটা বিশাল একটা হ্যাভক তৈরি হবে। এই দুটো তো খুব বড় ব্যাপার। তৃতীয় কথা হচ্ছে যে পুরো ফুয়েলের জন্য কিন্তু খালি ওই তেলের ব্যাপারটা দেখলেই চলবে না। এবার তার সঙ্গে যদি তেল ওখান থেকে না আসে, শিপিং রুটটাই বন্ধ হয়ে যায়,
তার যে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো তারা কিন্তু ওখানে আর পারমিট করবে না। এবার তার জন্য ওই যে ঘুরে আসা, তার জন্য তার ট্রান্সপোর্টেশন কস্ট, এবং তাতে বাজারের সমস্ত জিনিসের উপরে, খালি তেল নয়, তার যে একটা তেল হচ্ছে একটা বেসিক ফাউন্টেন, তার যে সমস্ত যে জায়গাগুলো সেগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত জায়গায় জ্বালানি হচ্ছে, খালি জ্বালানি নয়, তার সমস্ত মার্কেটিং, আপনার ট্রান্সপোর্টেশন, সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে। সাধারণ ঘরের উপর প্রভাব কিন্তু খুব বেশি। যথেষ্ট চেষ্টা হচ্ছে যে সেটাকে যথেষ্ট কন্ট্রোল করা যায়। এখানে একটা ব্যাপার আছে যে ভারতের কিন্তু একটা এসপিআর, যেটা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, সেইটা কিন্তু আমাদের রাখা হয়েছে। এটা আমাদের, যেহেতু আমি কর্নেল চক্রবর্তী হিসেবে, আমি কিন্তু অ্যাকচুয়ালি লজিস্টিক্সের লোক, আমাদের একটা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ যেটা মেনটেন করার কথা ছিল, যে পরিমাণে ছিল যে আমাদের 90 দিন রাখতে হবে, এখন কিন্তু প্র্যাকটিক্যালি 90 দিনে নেই। সেই জায়গাটাতে পৌঁছতে গেলে আমাদের যে ওই বাফার যে সিস্টেমটা থাকতো, সেটা একটু কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে এটা কিন্তু কোনো সরকারের উপরে দায়িত্বের থেকেও বড় কথা হচ্ছে যে তেল কোম্পানিগুলো, ইন্ডিয়ান অয়েল বলুন, বিপি বলুন, ভারত পেট্রোলিয়াম বলুন, কিংবা হিন্দুস্তান পেট্রোলিয়াম বলুন, এই বিভিন্ন রকম তেল, তাদেরও কিন্তু নিজস্ব এই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে তাদেরও অংশীদারত্ব আছে। এটা খালি সরকারের থেকে বললে হবে না। এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, তার মানে বিশাল বড় বড় ট্যাঙ্ক চাই। সেই ট্যাঙ্কের কিন্তু আবার একটা দু রকমের ব্যাপার আছে, সেটা আবার ভালনারেবল হয়ে যায়, তার জন্য তার যে ডিস্ট্রিবিউশন, এই সমস্ত অনেক ব্যাপার আছে। এইখানে আমি আরেকটা কথা বলবো, সাধারণ লোকের একটা বিশাল ধারণা এর জন্য এলপিজি এফেক্ট হচ্ছে। এখানে আপনাকে বলছি, এলপিজিটা কিন্তু তৈরি হয়, এলপিজিটার প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু ক্রুড অয়েল থেকেই তৈরি হয়। এই ক্রুড অয়েলটা যদি আমাদের স্টকে থাকতো তাহলে এলপিজিতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ আমরা যখন ক্রুডটাকে যখন আমরা রিফাইনারিতে নিয়ে যাচ্ছি, প্রথম জিনিসটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এলপিজি। অতএব এলপিজির সঙ্গে কিন্তু এটাকে, এই যে এখন এলপিজির একটা, এটা ম্যানমেড ক্রাইসিস, এটার সঙ্গে কিন্তু এর যে ইমিডিয়েট এফেক্টের জন্য যে হচ্ছে সেটা কিন্তু নয়। যেটার জন্য হচ্ছে সেটা হচ্ছে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা কিন্তু আসে মেনলি কাতার থেকে। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এই জিনিসটা কিন্তু যতটা না আমার তৈরি করতে লাগে তার থেকে বেশি, আমার হচ্ছে যে ট্রান্সপোর্টেশন। কারণ এটা কিন্তু যেরকম, এটা হচ্ছে -165°C ওই জিনিসটাকে এনে লিকুইডিফাই করে সেটাকে আনতে হয়, এবং যত দিন এটা আর লাগবে তত দিন কিন্তু এর একটু বয়েলিং গ্যাস যেটা হয় এটা কিন্তু বেরিয়ে যাবে, এটা লস। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু বুঝতে হবে আমাদের সিএনজির উপর কিন্তু আমাদের এফেক্টটা বেশি হচ্ছে, যে দেখছেন অটোর লাইন বেশি, এই সবগুলো কিন্তু প্রবলেম। এলপিজিটা কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল, আমার মনে হয় না যে এটা বেশি দিন আর হবে। আর অলরেডি এই যে এখন শুরু হয়ে গেছে অলরেডি এই যে তেলের আনাগোনা, এটাতে অনেকটা মিটে যাবে। কিন্তু আলটিমেটলি ওই তেল যদি একটা সার্টেন ফ্লো যদি না থাকে, আমি ওই জলের পাইপের মধ্যে আটকে দিলাম, আবার দুদিন পরে চালু করলাম, তাতে আমি তো যখন সময় আমি মুখ দিতে পারছি না, এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। আর তার যে রেসিপ্রোকাল এফেক্ট গুলোতে, এই যে সমস্ত দাম বাড়বে বা সমস্ত জায়গায় একটা ইকোনমির উপর একটা ধস নামবে, সেইটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয়। অর্থাৎ আমরাও চাইছি যে যত তাড়াতাড়ি এটাকে সম্ভব যে এই যুদ্ধ যেন থামে বা অন্য কোনো তার উপায় বার করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। আরেকটা রুট বার করা হচ্ছে বাকু দিয়ে, যেটা ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট যেটা ইন্টারন্যাশনাল করিডোর, যেটা আজারবাইজান বাকুর উপর দিয়ে আসার কথা, সেসব নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে। তবে হোপ ফর দ্য বেস্ট। আপনাকে শেষ প্রশ্ন, আপনি বললেন লজিস্টিক্সের অনেকদিন রয়েছেন এক্সপার্ট হিসাবে, সেনাবাহিনীতেও মনে হয় অনেকদিন ছিলেন, এই ব্যাপারটা দেখতেন। তো পশ্চিমবঙ্গের লজিস্টিক শিল্পের সম্ভাবনা কি, আপনার কি মত? পশ্চিমবঙ্গের ভৌগোলিক কারণের জন্য, বিশেষ করে এখানকার পোর্ট এবং বাকি যে নেটওয়ার্ক, রেড রোড নেটওয়ার্ক, কারণ মনে রাখবেন কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গ তথাকথিত, কিন্তু গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট, তার সঙ্গে আরো দুটো কান্ট্রি জোড়া আছে, তিনটে কান্ট্রি রাদার, যে ভুটান, বাংলাদেশ, নেপাল, এই তিনটে কান্ট্রিরও খানিকটা পোর্শন কিন্তু লজিস্টিক্সের উপর, পশ্চিমবঙ্গের উপর অনেকটা ডিপেন্ড করে এই তিনটে রাষ্ট্র। তাছাড়া আমাদের 7টা নর্থ ইস্টের যে 7 সিস্টার্স অফ নর্থ ইস্ট আমরা বলি,
সেই সমস্ত নর্থ ইস্টের গেটওয়ে কিন্তু কলকাতা। পোর্ট একটা বিশাল ফ্যাসিলিটি, কিন্তু কলকাতা পোর্টের যা নেভিগেশন যেটুকু আছে, নাব্যতা যেটাকে বলে বাংলায়, সেরাম কিছু না, যার জন্য বড় জাহাজ পশ্চিম কলকাতার ডকে ঢুকতে পারে না। সেই জন্য একটা ডিপ সি পোর্ট করার কথা কিন্তু অনেক দিন থেকে বলা, বা হয়তো জিওগ্রাফির কারণে বা টোপোগ্রাফির কারণে অনেক সময় সেটা অসম্ভব হতে পারে, কিন্তু চেষ্টা করা যেতে পারে যে আমাদের বিশেষ করে এই মানে আপনাদের যে অন্য যে জায়গাগুলো আছে তাজপুরের বা ওই দিকের যে জায়গাগুলো, সেইখানে কিন্তু একবার কথা উঠেছিল যে আমরা কিন্তু একটা ডিপ সি পোর্ট করবো। দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা রিজন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রোড নেটওয়ার্ক এবং তার যে এই আমাদের একটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম, সেই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেমটা কিন্তু আমাদের অনেক বেশি দরকার ছিল আরো ডেভেলপ করার। এখানে কিন্তু একটা বিশাল একটা ফেসিলিটি ছিল আমাদের রিভারাইন জায়গা, আমাদের ইনল্যান্ড ওয়াটার প্রজেক্টটা, সেইটাকেও সেরম ভাবে কিন্তু ডেভেলপ করা হয়নি, যেটা কিন্তু এক সময় তার প্রচন্ড সম্ভাবনা এখনো আছে এবং সেটাকে ট্যাপ করা উচিত। প্রথম কথা হচ্ছে যে তাতে আমাদের এটা সস্তা, যে চিপেস্ট ট্রান্সপোর্টেশন ইজ দ্য ওয়াটার ট্রান্সপোর্টেশন। এই যে এই ইন্টারমোডাল ট্রান্সপোর্টগুলো, তারপরে আপনার যে সমস্ত এই আমাদের ট্রাকের যে নেটওয়ার্ক বা আমাদের রোডওয়েজ এর নেটওয়ার্ক, যে ট্রাক লোডিং এবং তার যে ফেসিলিটিগুলো, কিংবা কন্টেনার যেগুলো নামবে তার যে জায়গাগুলো, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ অনেক 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 পিছিয়ে, এবং সেখানে অনেক কিছু করা যায়, এবং তাতে কিছু খালি এই পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু একটা বিশাল একটা শিল্পের সম্ভাবনা থাকে, সেটা কিন্তু অনেক বেশি দরকার ইয়ে করার জন্য। 2026-এ এখন ইলেকশন, যদি নতুন সরকার আসে এবং তারা যদি আপনার কাছে বলেন যে তাদের সাহায্য করার জন্য বা আপনাকে কিছু যদি চান, তো সেক্ষেত্রে আপনি কি যাবেন, মানে উপদেশ দেবেন বা থাকবেন? মানে না থাকার তো কিছু নেই, কারণ আমি তো পুরো পশ্চিমে কলকাতার ছেলে, বাগবাজারে বড় হয়েছি, হেয়ার স্কুলে পড়াশোনা, ফৌজ আর্মিতে জয়েন করেছি, মানে ইয়েতে সেটা পুরো ঘুরে টুরে আবার ব্যাক টু কলকাতা। সেক্ষেত্রে আমাদের তো একটা টান থাকবেই যে এখানে আমাদের কিছু যদি হয়, বাংলার উন্নতি তো আমরা সবাই চাই, সেখানে তো অবশ্যই যদি ডাক পাই এবং যদি আমার যোগ্যতা থাকে ডেফিনেটলি হেল্প করবই, মানে আসবই সেখানে ইয়ে করতে। অসংখ্য ধন্যবাদ কর্নেল শারেককে আমাদের সময় দেওয়ার জন্য ট্রাভো পডকাস্টে। আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। এখানে যে বিতর্কিত প্রশ্নগুলো আছে এনসিসি সম্বন্ধে বা আমাদের সেনা বিভাগের সম্বন্ধে বা পশ্চিমবঙ্গের সম্বন্ধে, যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরপাক খায়, সেই উত্তরগুলো উনি দিলেন, আপনারা শুনলেন। এবারে কি পরিবর্তন হবে বা আপনি কি ভাববেন সেটা আপনার ব্যাপার। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।